প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আগামী 20/7/2024 তোমাদের তথ্য ডিজিটাল প্রযুক্তি যে পরীক্ষাটা আছে, সেই পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো। তো আমি আমার এই ভিডিওটা অনেকটা বড় হতে পারে, একটু বড় হতে পারে, এই জন্য যে আমি তোমাদের প্রথম অধ্যায়ের পুরাটা অধ্যায় আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ওই ভিডিওতে। কারণ আমি চাচ্ছি যাতে করে এই ভিডিওর মাধ্যমে যাতে তোমরা কি করতে পারো, যে তোমাদের প্রথম অধ্যায়টা সম্পূর্ণভাবে তোমরা জানতে পারো। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, প্রথমে আমি লিখছি তথ্য বা ইনফরমেশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনফরমেশন, হলো একটি বার্তা যা বোঝা যায়, বহন করা যায়, লেখা যায়, পড়া যায়, অর্থাৎ কোনো অর্থবহ প্রক্রিয়াজাত ডেটাকে কি বলা হয়? তথ্য বলা হয়। তথ্যকে আমরা জানি, তথ্য হচ্ছে বার্তা আদান প্রদান করা। দেখো, তথ্যের বৈশিষ্ট্য বলছে ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ অবস্থা পাওয়া যায় তাকেই তথ্য বলে। সেটাই হচ্ছে তথ্য। তথ্য হলো, এটা হচ্ছে কিন্তু তথ্যের বৈশিষ্ট্যগুলো আমরা বলতেছি। তথ্য হলো প্রক্রিয়াজাতকরণের পরের অবস্থা যা কম্পিউটারের আউটপুট হিসেবে ব্যবহার হয়। যে কোনো তথ্য থেকে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। তারপর দেখো, বলছে তথ্যের প্রয়োজনীয়তা। তথ্য কেন আমাদের প্রয়োজন? দেখো, আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে তথ্যের প্রয়োজন। ঘুম থেকে উঠে ঘড়ির সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত এবং পরের দিন বিদ্যালয়ে আসার প্রস্তুতি হিসাবে ব্যাগ গোছানোর সময় সেশন রুটিন দেখে নেওয়া তথা সব সময়ই তথ্যের প্রয়োজন হয়। দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের ছোট বড় সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্যের প্রয়োজনীয়তা অনেক বেশি। তারপর দেখো, তথ্যের উৎস। আমি এগুলো পড়ার পর এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন হতে পারে সেটাই আমি তোমাদেরকে এখন বলবো। দেখো, তথ্যের উৎস কি বলছে? প্রাথমিক উৎস হলো তথ্যের মূল উৎস। উৎসকে দুই ভাগে আবার ভাগ করছে। একটা হচ্ছে মানবীয় উৎস, একটা হচ্ছে জড় উৎস। যেটা হচ্ছে মানবীয় মানে কি, মানব জাতির, মানুষের। আর একটা হচ্ছে জড় উৎস, যেটা জড় বস্তুর উৎস। তো দেখো, এক নম্বরে আছে মানবীয় উৎস। মানবীয় উৎস হলো যখন কোনো মানুষ সক্রিয়ভাবে তথ্য দেয়, মানে কোনো মানুষের মাধ্যমে আমরা যে তথ্যটা পাই সেটা হচ্ছে মানবীয় তথ্য। তারপর বলছে জড় উৎস মানে কি? জড় উৎস হলো যখন নিজের সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পায়। মানবীয় উৎসগুলোর বিভিন্ন রকম হতে পারে। তো দেখো, এখানে মানবীয় উৎসের আরও কয়েকটা ধরন এখানে তুলে ধরছে। দেখো, বলছে এক নম্বরে যে বিশেষজ্ঞ যে বিষয়ে তথ্য প্রয়োজন হয় সে বিষয়ে যার যথেষ্ট জ্ঞান রয়েছে। বলছে কি, বিশেষজ্ঞ যে বিষয়ে তথ্য প্রয়োজন হয় সে বিষয়ে যার যথেষ্ট জ্ঞান রয়েছে। যেমন, যদি স্বাস্থ্য বিষয় হিসেবে তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট বিষয়ের চিকিৎসক, কৃষি বিষয়ের তথ্য প্রয়োজন হলে উপজেলা কৃষি বিশেষজ্ঞের কাছে আমরা যেতে হয়। এরকম কথাটা বোঝাইছে যে যখন আমাদের কোনো স্বাস্থ্যজনিত তথ্য আমরা জানতে চাই তখন আমরা যেতে হবে চিকিৎসকের কাছে। আর যদি কৃষি বিষয়ক তথ্য আমরা জানতে চাই তাহলে যেতে হবে আমাদের উপজেলা কৃষি বিশেষজ্ঞদের কাছে। তারপর বলছে দুই নম্বরে যে অভিজ্ঞ ব্যক্তি যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়ে যার অভিজ্ঞতা রয়েছে। যেমন, কৃষি বিষয় হলে কৃষক, কোনো নির্দিষ্ট রোগের উপর হলে ওই রোগের আক্রান্ত রোগী। তারপরে বলছে কি, দেখো তিন নম্বরে যে প্রত্যক্ষদর্শী কোনো ঘটনা যে নিজে দেখেছে। যেমন, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তথ্য প্রয়োজন হলে উৎস হতে পারে একজন মুক্তিযোদ্ধা, কারণ সে কিন্তু মুক্তিযুদ্ধ কীভাবে সংগঠিত হয়েছিল সে দেখেছে। তারপরে যদি আমরা নিচে চলে যাই, দেখো নিচে আমাদেরকে বলছে 4 নম্বরে যে ভুক্তভোগী যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়টির কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কেউ। যেমন, বিষয়টি যদি বাল্যবিবাহ হয় তাহলে উৎস হবে বাল্যবিবাহের শিকার হয়েছে এমন কেউ যা তার অভিভাবক। বলছে জরিপ করতে বা সংবাদ প্রস্তুত করতে অন্য দুইভাবে তথ্য বিশ্লেষণ করা যায়। সে দুইটা ভাবকে একটু দেখে আমরা নিচে যাইয়া বলছে এখানে এক নম্বরে প্রাথমিক উৎস বা মূল উৎস। কোনো বিশেষ উদ্দেশ্য বা গবেষণার জন্য অনুসন্ধানের ক্ষেত্রে বা তথ্য বিশ্বের প্রতিটি অবস্থান থেকে সরাসরি যে তথ্য সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক উৎস বলা হয়। তারপর বলছে দুই নম্বরে মাধ্যমিক উৎস।
মাধ্যমিক উৎস বা পরোক্ষ উৎস। যে তথ্য পরোক্ষ উৎস থেকে, যেমন কোনো তথ্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত হবার পর সেখান থেকে সংগ্রহ করা হয় বা কোনো প্রকাশনা হতে সংগ্রহ করা হয়, তাকে মাধ্যমিক উৎস বা পরোক্ষ উৎস বলে। যেটা কোনো কিছুর মাধ্যমে যে তথ্যটা আসে সেই তথ্যটা হচ্ছে পরোক্ষ তথ্য বা মাধ্যমিক তথ্য। তো দেখো, তারপরে যদি আমরা যাই সার্চ ইঞ্জিন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সার্চ ইঞ্জিন কি? দেখো, আমরা কিন্তু গুগলের মধ্যে যাইয়া কিন্তু আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা কি করি, সার্চ করি। হ্যাঁ, কেউ গুগলে সার্চ করি, কেউ ইয়াহুতে সার্চ করি, কেউ ওয়েব ডিরেক্টরিজে সার্চ করি, হ্যাঁ, কেউ আমরা ফেসবুকে সার্চ করি। হ্যাঁ, এরকম আর কি, কথা বলছে। তো সার্চ ইঞ্জিন হলো এক ধরনের মাধ্যম যার সাহায্যে ইন্টারনেটে থাকা সব তথ্য থেকে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো পেতে পারি। অতএব মনে করে আমার একটা কিছু দরকার, আমি যদি গুগলে যা সার্চ করি সেটা আমাকে কিন্তু গুগল দিয়ে দেবে। তারপর বলছি কি, দেখো, ইন্টারনেট যখন কোনো তথ্য সার্চ করার সময় তখন সার্চ করা হয়, ইন্টারনেটে যখন কোনো তথ্য সার্চ করা হয় তখন সার্চ ইঞ্জিন কোটি কোটি ওয়েবসাইট থেকে বাছাই করে তথ্যটি খুঁজে দেয়। মনে করো আমি লিখলাম বেস্ট ল্যাপটপ, এরকম যদি আমি লিখি, তাহলে দেখো বেস্ট ল্যাপটপ যদি আমি লিখি, আমাকে কিন্তু গুগল কি করবে, ল্যাপটপ জাতীয় বিশ্বের মধ্যে কোন জায়গায় ল্যাপটপ জাতীয় জিনিস আছে সেই ওইগুলো কিন্তু আমার সামনে তারা শো করবে। এই কথাই বলছে। তারপর বলছে, তাহলে এর মধ্যে দেখো বলছে কি, সবচেয়ে পরিচিত সার্চ ইঞ্জিন হলো গুগল এছাড়াও রয়েছে। দেখো, আমরা জানি সবচেয়ে পরিচিত সার্চ ইঞ্জিন গুগল, যেটা সবাই আমরা জানি। তার মধ্যে এই গুগল ছাড়াও কিন্তু আরও কয়েকটা ইঞ্জিন রয়েছে, যেমন হচ্ছে বিং, রাইডু, ইয়াহু, ইয়ানডেক্স, তারপরে ask.com। দেখো, এগুলাতে যাই কিন্তু আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন তথ্য নিতে পারি সার্চ করে। তারপর দেখো সার্চ ইঞ্জিনের ধরন। সার্চ ইঞ্জিন মূলত 4 ধরনের। এখানে দেখো দিয়ে দিয়েছে যে এই যে ক্রাউলার সার্চ ইঞ্জিন, ওয়েব ডিরেক্টরিজ, তারপর হাইব্রিড সার্চ ইঞ্জিন, মেটা সার্চ ইঞ্জিন। এই 4টা ইঞ্জিন হচ্ছে সার্চ ইঞ্জিনের মূলত 4 ধরনের, যেটা এখানে দেওয়া হয়েছে। যদি তোমাদের একটু দেখাই দেই, এই 4টা হচ্ছে মোট সার্চ ইঞ্জিন। ঠিক আছে। আর আমরা গুগল ছাড়াও আরও কতগুলো সার্চ ইঞ্জিন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এই যে বিং, রাইডু, ইয়াহু, ইয়ানডেক্স, ask.com। ঠিক আছে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমি চলে যাব সার্চ ইঞ্জিনের কাজ করার পদ্ধতি, মানে কীভাবে আমরা সার্চ ইঞ্জিনে মূলত কাজ করি। দেখো, আমরা যখন কোনো কিছু জানার জন্য সার্চ করি, তখন সার্চ করা কিওয়ার্ডটি কোনো ওয়েবসাইটের টাইটেল, ডেসক্রিপশন, কন্টেন্ট ইত্যাদির সাথে ম্যাচ করবে। তাহলে আমি তোমাদেরকে এবার একটু বলি, টাইটেল, ডেসক্রিপশন কি। দেখো, আমি যে তোমাদের এই ভিডিওটা তৈরি করতেছি, এটা কিন্তু এক ধরনের একটা কন্টেন্ট। ঠিক আছে। তাহলে দেখো, এই কন্টেন্টটা যখন আমি তোমাদের জন্য আপলোড করব, তখনই কিন্তু আমাদের দিতে হবে কি, প্রথমত আমাদের দিতে হবে টাইটেল, তারপরে আমার দিতে হবে হচ্ছে ডেসক্রিপশন, তারপরে আমার যে আমি এখন যা করতেছি সেটা হচ্ছে কন্টেন্ট। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো ওয়েবসাইট, যেমন আমার একটা ইউটিউবের একটা ওয়েবসাইট, এটা আমার ইউটিউবের যে নামটা আছে ইজিমেজ সাইট, এটা কিন্তু একটা ওয়েবসাইটের নাম। তারপরে আমি এটার যে একটা টাইটেল দিব, মানে যে হেডলাইন দেবো, এটাকে বলা হয় টাইটেল। তার পাশে যেটা আমি নিচে দিই, যেমন তোমরা পাও মোর ক্লিক করার পর যে ডেসক্রিপশনটা পাও, এটা হচ্ছে তার ডেসক্রিপশন। আর কন্টেন্ট যেটা আমি এখন করতেছি, যে ভিডিওটা তোমরা দেখো, এটাই মূলত হচ্ছে কন্টেন্ট। তো দেখো, তারপরে আমি যাই, এখানে বলছি তারপরে কন্টেন্ট ইত্যাদির সাথে ম্যাচ করবে। তখন সেই ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে দেখানো হয়। সার্চ করা কিওয়ার্ড এর সাথে ওয়েবসাইটের কন্টেন্ট এর মিল থাকলেই ওয়েবসাইটগুলোকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ দেখানো হয়। তাহলে আমরা কি বুঝলাম? হ্যাঁ, তাহলে আমরা এখানে এইগুলো দেখলাম। এবার যদি আমরা দেখি এখানে কিওয়ার্ড কি, কিওয়ার্ডটা আমরা যদি একটু খেয়াল করি, দেখো, কিওয়ার্ড হচ্ছে এক প্রকার আইডিয়া এবং টপিক যা একটি কন্টেন্ট সম্পর্কে ধারণা দিয়ে থাকে। দেখো, কিওয়ার্ডটা কি আমি তোমাকে বোঝাই। মনে করো আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ইজিমেজ সাইট। এখন তুমি যদি মনে করো, যদি তুমি লেখো ম্যাথ সিফায়েস স্যার, আমার এই একটা কিওয়ার্ড আছে যে ম্যাথ সিফায়েস স্যার, যদি তোমরা লেখো ম্যাথ সিফায়েস স্যার, দুই লেখো সিফায়েত, YET, সিফায়েত
সার্চ, যদি তোমরা এটা লেখো ম্যাথ সিফার সার্চ লিখে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সরাসরি পাবা। কেন বলো তো, এই যে আমি একটা লেখা লিখলাম এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে তুমি সার্চ করলে কি পাবা, আমাকে খুঁজে পাবা। এরকম প্রত্যেকটা যদি তুমি যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করো, মনে করো তুমি লেখলা যে ষষ্ঠ শ্রেণীর কি তোমার মূল্যায়ন পরীক্ষা ডিজিটাল প্রযুক্তি, এরকম তুমি লেখলা, বা ডিজিটাল প্রযুক্তির মূল্যায়ন পরীক্ষা ষষ্ঠ শ্রেণী, এরকম তুমি লেখো। তাহলে এই লেখাগুলোর সাথে যার ভিডিওটা তুমি ইউটিউবে যাই যেটা সার্চ করো, যার ভিডিওটার মধ্যে টাইটেলে, ডেসক্রিপশনে, তার কন্টেন্টের মধ্যে এই কথাগুলো দেওয়া থাকবে, তাহলে তুমি যেই কথাটা লিখে সার্চ করবা ওই কথাটা যদি তার ভিডিওতে দেওয়া থাকে তাহলে কিন্তু ওই রেজাল্টটা তোমার কাছে শো করবে। ঠিক আছে, তাহলে কিওয়ার্ড ব্যাপারটা তোমরা কি সেটা বুঝতে পেরেছো? তো দেখো এবার আমি যদি তোমাদের যাই, একজন কিওয়ার্ড গুগলে বা সার্চ ইঞ্জিনে যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছ লিখে থাকে তাকে কিওয়ার্ড বলে। ইন্টারনেট তার বিপুল তথ্য ভাণ্ডার থেকে কিওয়ার্ড ধরেই আমাদের জন্য তথ্য খুঁজে বের করে। এবার দেখো উইকিপিডিয়া কি। উইকিপিডিয়াটা এটা মূলত গুরুত্বপূর্ণ একটা কিছু না, যেহেতু আমি এটা গুরুত্বপূর্ণ না এই জন্য এটাকে আমি একটু স্কিপ করে যাই, যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তা আমি উইকিপিডিয়া তোমরা কিন্তু একটু পড়ে নিবা, হ্যাঁ, উইকিপিডিয়াটা তোমরা নিজেরা পড়ে নিবা। তারপরে দেখো প্রাধান্য দিতে হবে যেগুলো, এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবা, কারণ আমি কিন্তু নিচে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, আমি নিচে অনেকগুলো তথ্য তোমাদেরকে দিতে যাচ্ছি আজকে, কারণ যাতে করে তোমরা প্রথম অধ্যায়টা খুব ভালো করে বুঝো। হ্যাঁ, আমি এই যে কী প্রাধান্য দিতে হবে কী এগুলো তোমরা কিন্তু করে নিবে। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই দিই। দেখো এই যে কী বিষয় প্রাধান্য দিতে হবে বলছে, বিষয়টি যেন একটু স্বতন্ত্র বা আলাদা হয়, এগুলো তোমরা কিন্তু একটু পড়ে নেবে, বা বিষয়টি নিয়ে পর্যাপ্ত তথ্য আছে এবং আমাদের পক্ষে সেটি খুঁজে বের করা সম্ভব হবে, সেটি নিশ্চিত হয়েই বিষয়টি নির্বাচন করতে হবে, এইগুলো তোমরা কিন্তু পড়ে নিবা। ঠিক আছে, তো আমি আর বললাম না। তো এবার আমি নিচে চলে যাই, বলছে তথ্য যাচাইয়ের সাধারণ নিয়ম। তোমরা কিভাবে সাধারণভাবে তথ্যটা যাচাই করতে পারো। তো দেখো এই জায়গাতেও কিন্তু অনেকগুলো দিয়ে দিয়েছে, এগুলো তোমরা একটু পড়ে নিবা, আমি আর পড়বো না। দেখো এই জায়গাতে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এগুলো এখানে 4টা কন্ডিশন দেওয়া আছে, তোমরা পড়ে নিবা। তারপর দেখো আমি যদি নিচে চলে যাই তাহলে কি হয়। এবার দেখো আমি তোমাদের এই যে এতক্ষণ আমি কতগুলো পড়লাম, সেই পড়ার উপর ভিত্তি করে তোমাদের কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো। বলছে কি, চলো এবার তাহলে আমরা কিছু অনুশীলন করি। হ্যাঁ, আগে উদাহরণটি দিয়ে বলি। বলছে কি, দেখো তোমার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আগামীকাল বিদ্যালয়ে যাওয়ার শুরুতে, এখানে কি বলছে, বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাগে কি কি নেবে। তাহলে আমাদেরকে কী বলা হয়েছে বলো তো, তোমার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আগামীকাল বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাগে কী কী নেবে। তুমি বলো তো বিদ্যালয়ে তুমি যাবা, তাহলে বিদ্যালয়ে তুমি ব্যাগে কী কী নিতে পারো, কারণ তোমার যে সেশনটা তোমার ক্লাস হবে সেটাই তো নিতে হবে, আর খাতা কলম কাগজ এগুলো তো আমাদের নিতে হবে, তাই না। তো উত্তর এখানে পরে কি বলছে দেখো, তোমার যে তথ্য প্রয়োজন তা হলো কাল কি কি সেশন হবে। কারণ আমরা জানি যে আজকে আমি যদি স্কুল থেকে আসি, আগামীকাল আমার কোন কোন বিষয়টা হবে সেটা আমার আগে জানতে হবে, জানার পর আমরা ওইগুলো আগামীকাল ব্যাগে নিতে হবে। তারপর আর কিনতে হবে, বলছে তোমার উৎস হলো তোমার ক্লাস সেশন রুটিন। হ্যাঁ, তারপর বলছে এবার আমরা নিজেরা কিছু সমস্যা চিহ্নিত করি যেগুলো সমাধানের জন্য আমাদের তথ্য প্রয়োজন এবং সেগুলোর জন্য উপযুক্ত উৎস কী হতে পারে তা লিখো। তো দেখো এই শখটা তোমরা নিয়ে নিবা। এখানে শখটাতে কী আছে আমি তোমাদেরকে একটু পড়ে বোঝাই। দেখো এখানে বলছে যে সিদ্ধান্ত অথবা সমস্যা। বলছে কি, 1 নম্বর উদাহরণ হচ্ছে আগামীকাল সেশনের জন্য ব্যাগে কি শিক্ষা উপকরণ নিবে। তাহলে দেখো এখানে কি শিক্ষা উপকরণ নিবে সেটা, তারপর বলছে কাল কি কি বিষয়ে সেশন হবে সেটা, তারপর বলছে আমার সেশন রুটিন, মানে তোমার সেশন রুটিনটা কি সেটা দেখো, এগুলো কিন্তু দিয়ে দিছে এই জায়গার মধ্যে। উদাহরণ 2 এগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে, যে দেখো 3, তারপরে হচ্ছে 1, এগুলো কিন্তু তোমরা সবগুলো এই পর্যন্ত 6 পর্যন্ত তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা। হ্যাঁ, তারপর দেখো আমি যদি নিচে যাই, দ্বিতীয় সেশনে কি আছে এই জায়গাতেও কিন্তু এখানে কয়েকটা
প্রশ্নর ধরন দিয়ে দিয়েছে। দেখো এই জায়গাতে বলছে জুয়েল তার বাবার ট্যাবলেট অথবা ল্যাপটপ ইন্টারনেট ব্যবহার করে খুঁজলো তার এলাকার শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে কিনা। মানে ওই যে বলছিলাম যে ব্রাউজিং করে তুমি যেভাবে তথ্য খুঁজবা, এখানে তাই খুঁজছে। তোমরা এগুলো কিন্তু দেখে নিবা, ঠিক আছে। এই যে এগুলো দেখে নিবা, প্রত্যেকটা তোমরা পড়ে নিবা, ঠিক আছে। তো আমি পুনরায় পড়লাম না, তার কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য পড়তে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে, এই জন্য আমি আর পড়লাম না, আমি স্কিপ করে গেলাম। তোমরা এটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে তারপরে পড়ে নিবা। তারপরে আমরা যদি নিচে যাই, দেখো আমাদের নিচের এতটুকু পর্যন্ত যদি আমরা দেখি, এটাও কিন্তু আগের অংশের, আগের যে পার্ট, এই যে এই শখটা আছে, শখের অংশ হচ্ছে এইটা, হ্যাঁ। এতটুকু হচ্ছে আগের শখটার অংশ। তারপর যদি আমরা যাই নিচে, দেখো দলীয় আলোচনা ও সমস্যা, এগুলোও কিন্তু আমরা দেখে নিব। দেখো তোমরা একটু দেখে নিবা দলীয় আলোচনা কি। এই যে দেখো এখানে লেখা আছে দলীয় আলোচনা ও সমস্যা এবং বিষয়বস্তু চূড়ান্তকরণ, এগুলো তোমরা কিন্তু পড়ে নিবা, হ্যাঁ। তাহলে এইগুলো আমি যদি নিচে আরেকটু যাই, দেখো আমাদেরকে এখানে কি বলছে, যে এই জায়গাতে বলছে যে আমাদের তথ্য যাচাই হয়ে গেলে নিচের 9.5টি পূরণ করি। আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে দেখো বলছে কি, যে তথ্য সংগ্রহ করেছিলাম, তো তুমি যে সকল তথ্য সংগ্রহ করেছো সেটা লিখবা নিচে 1 2 3 4 দিয়ে, তারপর যাচাইয়ের পর যা পেলাম, মানে যে তথ্যটা সংগ্রহ করছো, তথ্যটা যাচাই করার পর তুমি যা পেয়েছো তা তুমি এখানে লিখবা এই ঘরে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি নিচে চলে যাই, দেখো এই জায়গাতে আবার বলছে যে এই ক্ষেত্রে একজন অথবা দুইজন দায়িত্ব নেবে সবার মতামত বোর্ড, হ্যাঁ, সবার মতামতগুলো বোর্ড, তারপর হচ্ছে ফিচার্স বা একটি কাগজে লিখবে। আলোচনার সুবিধার জন্য কিছু উদাহরণ দেওয়া হলো, সেই উদাহরণটাও তোমরা একটু দেখে নিবা। এই যে উদাহরণটা হচ্ছে অর্জিত অভিজ্ঞতা, পরবর্তীতে কীভাবে কাজে লাগবে সেটা। তো তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে তোমরা নিয়ে তোমরা পড়তে পারো, ঠিক আছে। অথবা তোমরা তোমাদের গাইড বইয়ের মধ্যেও পেয়ে যাবে। দেখো এগুলা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আমি এই পর্যন্ত তোমাদেরকে যা বোঝাতে চাচ্ছি তোমরা খুব ভালো করে বুঝেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ক্লাসটা খুব সুন্দর করে পড়ো, তাহলে প্রথম অধ্যায় থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন আসে, আমি আশা করি তোমরা খুব ভালো কিছু এখান থেকে দিতে পারবা, বা এখান থেকে প্রথম অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা সেটার উত্তর দিতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।